হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবারই পড়াশোনা ভালো চলছে। তো দেখো, আজকে হচ্ছে যে ভিডিও টপিকটা আলোচনা করব, এটা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা, ঠিক আছে? তো আমি আগের ভিডিওতে 8 নাম্বার প্রশ্ন পর্যন্ত করিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে 9 নাম্বার প্রশ্ন থেকে স্টার্ট করছি। তো দেখো যে প্রথম প্রশ্নটা আছে 9 নম্বরের প্রশ্নটা আর কি, যে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন কোন স্তরে অবস্থান করে? তো এটা হচ্ছে এক্সোস্ফিয়ার স্তরে। তারপরে দেখো যেটা 10 নম্বরের প্রশ্ন আছে যে ল্যাপস রেট কি? তো ল্যাপস রেটটা হচ্ছে যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাসের হারকে ল্যাপস রেট বলে। মানে আমরা ভূপৃষ্ঠ থেকে যতটা উপরে উঠব, ঠিক আছে, তত আর কি উষ্ণতাটা হ্রাস পেতে থাকবে। এই ঘটনাটাকে বলা হয় ল্যাপস রেট। তারপরে দেখো যে 11 নম্বরের প্রশ্ন আছে যে প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা কতটা হ্রাস পায়? তো এটা হচ্ছে 6.5 ডিগ্রি সেলসিয়াস। 12 নম্বরের প্রশ্নটা দেখো যে আছে ভূপৃষ্ঠ থেকে প্রায় 100 কিমি উচ্চতায় বায়ুর চাপ কত হবে? তো এটা হচ্ছে 10⁻⁻6 বায়ুমণ্ডলীয় চাপের সমান। এবার দেখো যে ওজোন স্তর টপিকটা আর কি। 13 নম্বরের প্রশ্নটা আছে যে ওজোন স্তর বা ওজোন স্ফিয়ার কি? এটা হচ্ছে যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে তার মধ্যে 2 নম্বর স্তরটা, মানে স্ট্র্যাটোস্ফিয়ার আর কি, ঠিক আছে? তো ওখানে দেখো কি বলা আছে যে স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাঞ্চলে ভূপৃষ্ঠের সাপেক্ষে 15 থেকে 35 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের যে আবরণ পৃথিবীকে ঘিরে আছে তাকে হচ্ছে ওজোন স্তর বলে। এবার 14 নম্বর প্রশ্নটা দেখো যে ওজোন গ্যাসের ঘনত্ব কোথায় সবচেয়ে বেশি হয়? তো এটা হচ্ছে 20 কিমি উচ্চতায় 10 ডিগ্রি উত্তর অক্ষাংশে, যেটার মান যদি আমরা চাই তো 450 ডিইউ, মানে ডেসিবেল ডবসন ইউনিট আর কি, ঠিক আছে? 15 নম্বর প্রশ্নটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট, যে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক কি হয়? তো এটা হচ্ছে ডবসন ইউনিট বা ডবসন একক। 16 নম্বরের প্রশ্নটা দেখো যে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়? তো ওজোন স্তর সৃষ্টি হওয়ার জন্য যে ধাপ বা স্টেপগুলো আছে, প্রথমটা দেখো যে অক্সিজেন গ্যাসটা আছে, এটা যখন সূর্যের আলো পাবে স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন গ্যাস, কিন্তু ট্রপোস্ফিয়ারের মধ্যে অক্সিজেন গ্যাসটা না, ঠিক আছে? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে অক্সিজেন গ্যাসটা আছে সেটা সূর্যালোকের অতিবেগুনি রশ্মি শোষণ করে দুটো অক্সিজেন পরমাণু তৈরি হবে, ঠিক আছে? পরের ধাপে একটি অক্সিজেন পরমাণু একটি অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ওজোন অণু সৃষ্টি করে। এই যে ও, তারপরে হচ্ছে +O2 হয়ে যাবে হচ্ছে O3। এই প্রক্রিয়াটা সবসময় চলতেই থাকে অনবরত আর কি, ভাঙ্গন আবার সৃষ্টি হয়, এটা আবার ভাঙবে, এভাবে আর কি চলতে থাকে। তো এখানে দেখানো হয়েছে কীভাবে। এবার দেখো যেটা 17 নম্বরের প্রশ্ন আছে যে ওজোন স্তর ধ্বংসে কোন কোন গ্যাস প্রধান ভূমিকা পালন করে? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ওজোন স্তরটা ধ্বংসের জন্য কোন কোন গ্যাসগুলো প্রধান ভূমিকা পালন করবে? তো এটা হচ্ছে NO2 এবং CFC। তারপর 18 নম্বর প্রশ্নটা দেখো যে ওজোন স্তর ধ্বংসে সূর্যরশ্মির, মানে অতিবেগুনি রশ্মির প্রভাব। ওজোন স্তর ধ্বংস করার জন্য হচ্ছে O3 কী করে? অতিবেগুনি রশ্মিটা শোষণ করে অক্সিজেনে পরিণত হয়ে যায়, আবার ওজনটা আবার অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে আবার অক্সিজেন হয়ে যায়। এভাবে আর কি ওজোন স্তরটা যা আছে ক্রমাগত অক্সিজেন থেকে ওজোন, ওজোন থেকে অক্সিজেন চলতেই থাকে এই প্রক্রিয়াটা। তারপরে দেখো যে 19 নম্বরের প্রশ্নটা, যে ওজোন স্তর ধ্বংসে CFC এর ভূমিকা লেখো। তো CFC মানে হচ্ছে যে ক্লোরোফ্লুরোকার্বন, যেটা এসি ফ্রিজ থেকে নির্গত হয়, ঠিক আছে? এখানে দেখো লেখা আছে যে এসি ফ্রিজ ইত্যাদি থেকে CFC গ্যাস নির্গত হয়। এই CFC গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে বিয়োজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে। এই লাইনটা কিন্তু নিজেও একটা প্রশ্ন, যে CFC গ্যাসটা কোথা থেকে নির্গত হয়? এসি ফ্রিজ থেকে। তো কিভাবে আর কি ওজোন গ্যাসকে ধ্বংস করে CFCটা, সেটা এখানে আলোচনা করা হয়েছে। তো এটা হচ্ছে ওজোন CFCl3, মানে ক্লোরোফ্লুরোকার্বন, একটা অতিবেগুনি রশ্মি শোষণ করে সক্রিয় ক্লোরিন পরমাণু সৃষ্টি করবে। এই সক্রিয় ক্লোরিন পরমাণুটা ওজোনের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন মনোঅক্সাইড তৈরি করবে আর অক্সিজেন গ্যাস তৈরি করবে, ঠিক আছে? এবার সক্রিয় ক্লোরিন মনোঅক্সাইডটা ওজনের সঙ্গে যুক্ত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করবে এবং অক্সিজেন গ্যাস তৈরি করবে, মানে ওজোন থেকে অক্সিজেন, অক্সিজেন থেকে ওজোন, ঠিক আছে? এই প্রক্রিয়াটা চলতেই থাকবে।
এই সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষাধিক ওজোন অণুর বিয়োজন ঘটাতে সক্ষম। এরপরে দেখো যেটা আছে 20 নম্বরের প্রশ্ন, যে ওজোন স্তর ধ্বংসে NO এবং NO2 এর ভূমিকা। এবার হচ্ছে দেখো যে স্ট্র্যাটোস্ফিয়ারের সুপারসনিক জেট বিমান থেকে NO এবং NO2 গ্যাস নির্গত হয়। জেট বিমান, সুপারসনিক জেট বিমানগুলো যে চলে সেখান থেকে আর কি NO আর NO2 গ্যাসটা নির্গত হবে, যা ওজোন গ্যাসকে অক্সিজেনে পরিণত করতে সাহায্য করে। নিচে বিক্রিয়া দুটা দেওয়া আছে। এবার 21 নম্বরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলা হয়? এটা হচ্ছে ওজোন স্তরকে। যদি এর কারণটা আসে যে সূর্য থেকে, কারণটা বলতে হবে যে সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদের পৃথিবীর জীবকুলকে আর কি রক্ষা করে অতিবেগুনি রশ্মির হাত থেকে, তাই এটাকে কি বলা হয়? সৌরপর্দা। এবার দেখো 22 নম্বরের প্রশ্ন, যে ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলো কি কি? তো একটা হচ্ছে ইভিবি অংশ মানুষের কোষস্থিত ডিএনএ দ্বারা শোষিত হয়, এতে ত্বক পুড়ে যায়। মানে অতিবেগুনি রশ্মির যে বি অংশটা আছে, ঠিক আছে, তিনটা ভাগ করেছে বেসিক্যালি, অতিবেগুনি রশ্মি A B C। তো যাই হোক, ইভিবি অংশ মানুষের কোষস্থিত ডিএনএ দ্বারা শোষিত হবে, এতে ত্বক পুড়ে যাবে। এই ঘটনাটাকে বলা হয় সৌরদগ্ধ। তারপরে দেখো আছে যে ইভিবি এর প্রভাবে ত্বকে ক্যান্সার হতে পারে। তারপরে আছে ইভি এর প্রভাবে কিছু প্রাণীর প্রজনন ক্ষমতা হ্রাস পায়। 23 নম্বরের প্রশ্নটা দেখো যে উদ্ভিদ ও প্রাণী জগতের উপর ইভি এ রশ্মির প্রভাব। তো এটা হচ্ছে ইভি এ রশ্মির কোনো প্রভাব নেই। এবার টপিকটা হচ্ছে দেখো যে গ্রিন হাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন। তো প্রথম 24 নম্বরের প্রশ্নটা হচ্ছে যে গ্রিন হাউস এফেক্ট কি? তো এটা হয়ে যাচ্ছে যে উত্তপ্ত ভূপৃষ্ঠ আপতিত সূর্যরশ্মির কিছুটা শোষণ করে এবং বাকিটা প্রতিফলিত করে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, একে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। মানে সূর্যরশ্মি যে আলোটা আসে সেটা হচ্ছে ভূপৃষ্ঠটা কিছুটা শোষণ করে এবং ভূপৃষ্ঠটা আবার সেখান থেকে কিছুটা প্রতিফলিত করে দেয়। আর যেটা প্রতিফলিত করে দেয় সেটা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, একেই বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। তারপরে 25 নম্বরের প্রশ্নটা দেখো যে মোস্ট ইম্পর্টেন্ট, যে অজৈব গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ওজোন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প। তো এগুলো হচ্ছে অজৈব গ্রিন হাউস গ্যাস। এবার 26 নম্বরের প্রশ্নটা দেখো যে জৈব গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও। এটা হচ্ছে সিএফসি, মিথেন। ঠিক আছে, তো মিথেনটা বেশি ভালো, কারণ মিথেন হচ্ছে জৈব গ্রিন হাউস গ্যাস। এবার দেখো যে 27 নম্বরের প্রশ্ন আছে যে বায়ুমণ্ডলে কোন গ্যাসগুলি গ্রিন হাউস প্রভাব দেখায় না? এটা হয়ে যাচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন আর কার্বন মনোঅক্সাইড। এই তিনটা অবশ্যই মনে রাখতে হবে, যে কারণ এই গ্যাসগুলো যে আছে বায়ুমণ্ডলকে কোনোভাবে উত্তপ্ত করে না। তো এই যে তিনটা দিলাম, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে 28 নম্বরের প্রশ্ন, যে বিশ্ব উষ্ণায়ন কি? এটা হয়ে যাচ্ছে যে পৃথিবীর গড় উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ঘটনাটাকে বিশ্ব উষ্ণায়ন বলে বা গ্লোবাল ওয়ার্মিং বলে। পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর প্রায় 0.05 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাচ্ছে। এবার 29 নম্বরের প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে প্রধান গ্রিনহাউস গ্যাসটার নাম লেখো। তো প্রধান গ্রিনহাউস গ্যাসটা হচ্ছে আমরা নিঃশ্বাসের সময় যেটা ছাড়ছি, মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস। এবার দেখো 30 নম্বরের প্রশ্নটা যে আছে যে বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। তো এটা হচ্ছে 2050 সাল নাগাদ পৃথিবীর গড় তাপমাত্রা 2 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাবে। সমুদ্র জলে কার্বন ডাইঅক্সাইড শোষণ ক্ষমতা কমে যাবে, সাইক্লোন টর্নেডোর গতি বৃদ্ধি পাবে এবং বনভূমি নষ্ট হবে। 31 নম্বরের প্রশ্নটা দেখো যে কোন গ্যাসের বায়ুমণ্ডলকে উষ্ণকরণ করার ক্ষমতা সর্বাধিক? এটা হচ্ছে সিএফসি এর। তারপরে 32 নম্বরের প্রশ্নটা দেখো যে গ্রিন হাউস এর প্রভাবের সুফলগুলো লেখো। যে গ্রিন হাউস প্রভাব যদি না থাকতো তাহলে আবার একটা অসুবিধা হতো। তো সুফলটা হচ্ছে যে গ্রিন হাউস গ্যাসগুলির না থাকলে পৃথিবীর গড় উষ্ণতা দাঁড়াতো -18 ডিগ্রি সেলসিয়াস। এই উষ্ণতা জীবজগতে বাঁচার পক্ষে অনুকূল নয়। বর্তমানে পৃথিবীর গড় উষ্ণতা দাঁড়িয়েছে হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো যে 33 নম্বরের প্রশ্ন, যে গ্রিন হাউস প্রভাব ও গ্লোবাল ওয়ার্মিং কমানোর উপায়। তো এক হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, মানে কয়লা, পেট্রোলিয়াম
যে আমরা ব্যবহার করছি ডিজেল, পেট্রোলিয়ামের মধ্যে পড়ছে, সেগুলোর ব্যবহার কমাতে হবে। অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে হবে, যেরকম সৌরশক্তি, জোয়ার-ভাটার শক্তি, বায়ু শক্তি, এদের আর কি এসব শক্তির ব্যবহার বাড়াতে হবে। তারপরে আছে ফ্রেয়ন, সেফস ইত্যাদির ব্যবহার 50% হ্রাস করতে হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।